আদিত্য মুচকি হেসে মনে মনে ভাবল, বাহ, কি কপাল তোর আদিত্য! প্রেম করার জন্য মেয়ের ফ্যামিলি তোকে হেল্প করে, এমন কপাল কয়জনের আছে? আদিত্য আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকলো। পা টিপে টিপে নূরের বেডের কাছে এসে দেখল নূর ঘুমে কাদা হয়ে আছে। বাহ, ওর ঘুম কেড়ে নিয়ে কি সুন্দর আরামে ঘুমাচ্ছে। কথাটা ভেবে মুচকে হাসলো আদিত্য। তারপর ধীরে ধীরে বেডের উপর নূরের পাশে আস্তে করে শুয়ে পড়ল। নূরের দিকে কাত হয়ে মুখোমুখি হয়ে শুয়ে নূরের মুখের দিকে তাকিয়ে রইল। তবে এইটুকুতে যে আদিত্যর মন ভরল না। আদিত্য নূরের গায়ের ওপর থেকে চাদরটা একটু সরিয়ে নিজেও চাদরের ভেতর ঢুকে গেল। তারপর এক হাত দিয়ে নূরের কোমর জড়িয়ে ধরে নূরকে নিজের বুকের ভেতর নিয়ে নিল। ঘুমে কাদা হয়ে থাকা নূর কিছুই টের পেল না। এটা দেখে আদিত্য খুব একটা অবাক হলো না। ও জানতো ওর ঘুম পাগলি বউটা এমনই, ঘুমিয়ে গেলে দিন দুনিয়ার আর কোনো খবর থাকে না তার। আর এই স্বভাবটাই আজ আদিত্যের সুবিধা করে দিল। তাই তো সে তার এঞ্জেলটাকে বুকে নিয়ে ঘুমানোর লোভটা সামলাতে পারল না। আদিত্য দুই হাতে নূরকে নিবিড়ভাবে বুকের মাঝে জড়িয়ে নিল। আজ কতদিন পর তার পরিটার শরীরের ঘ্রাণ পাচ্ছে। এতদিনের তৃষ্ণার্ত মনটা যেন প্রশান্তি ঠান্ডা শীতল বাতাস পেল। আদিত্য নূরের মাথায় চুমু খেয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। 1 মাস পর সে শান্তির ঘুম দিবে। নূর নিজেও ঘুমের মাঝে আদিত্যকে জড়িয়ে ধরল। নূরের মস্তিষ্ক ঘুমিয়ে থাকলেও তার অচেতন মনটা ঠিকই আদিত্যের আলিঙ্গনে শান্তির পরশ খুঁজে পেল। ঘুমের ভেতরেই নূরের চেহারায় এক প্রশান্তির ছাপ ভেসে উঠল, যেন অনেক দিন পর আজ সে অতি প্রিয় কিছু পেয়েছে। এভাবে দুজনেই প্রশান্তিতে ঘুমের রাজ্যে পাড়ি দিল। ভোরের দিকেই আদিত্য নূরের রুম থেকে চলে গেল। যাওয়ার আগে নূরের কপালে ভালোবাসার পরশ দিতে ভোলেনি। সকালের মিষ্টি রোদ ঘরে ঢুকতে নূরের ঘুমটা হালকা হয়ে এলো। নূর আর মোড়া ভেঙে উঠে বসল। আজ এত সকাল সকাল নিজের ঘুম ভাঙা দেখে নূর নিজেই খানিকটা অবাক হলো। মনে হচ্ছে কাল রাতের ঘুমটা অন্য দিনের তুলনায় অনেক ভালো হয়েছে। হঠাৎ নূরের নাকে একটা ঘ্রাণ আসলো। নূর এদিক ওদিক তাকিয়ে নাক টেনে ঘ্রাণের উৎস খোঁজার চেষ্টা করছে। নূর নিজের গায়ের জামাটা ধরে নাকের কাছে নিতেই বুঝতে পারল ঘ্রাণটা ওর জামা থেকে আসছে। নূর নিজের গলার জামাটা ধরে নাকের কাছে নিতেই বুঝতে পারল ঘ্রাণটা ওর জামা থেকে আসছে। ঘ্রাণটা কেমন যেন খুব পরিচিত মনে হলো নূরের। নূর ভ্রু কুঁচকে ভাবল, এমন ঘ্রাণ কোথা থেকে আসলো? আমি তো এমন কোনো পারফিউম ব্যবহার করি না। তবে কি অন্য কেউ আমার রুম এসেছিল? না না, এটা কিভাবে সম্ভব? হয়তো আমারই কোথাও ভুল হচ্ছে। নূর তাই আর বেশি কিছু না ভেবে উঠে ফ্রেশ হতে চলে গেল। নূর ফ্রেশ হয়ে রোজকার অভ্যাস অনুযায়ী একটু ছাদে গেল। নূর রোজ সকালে উঠে ছাদে ওর ফুল গাছগুলোকে দেখতে যায়, তাদের পানি দেয়। এই বিষয়টা নূরের অনেক ভালো লাগে, তাই আজও তার ব্যতিক্রম হলো না। নূর ছাদে ওর ফুল গাছগুলোর কাছে যেতে দেখতে পেল আদিত্য ছাদে উপর হয়ে পুশ আপ দিচ্ছে। আদিত্যকে দেখে নূর একটু থতমত খেয়ে গেল। তাড়াতাড়ি করে নেমে যেতে নিয়ে আবার মনে মনে বলল, 1 মিনিট, আমি কেন যাব? এটা আমার বাসা, আমার ছাদ। তাহলে আমি কেন যাব? সে তার কাজ করছে, আমিও আমার মতো আমার কাজ করব। এসব ভেবে নূর আর গেল না। পানির পাইপ নিয়ে চালু করে দিল গাছে পানি দেয়া। না চাইতেও নূরের অবাধ্য চোখ দুটো শুধু আদিত্যের দিকেই যাচ্ছে। একটা হাতা কাটা ঢোলা টি শার্ট পরেছে আদিত্য, যার দরুন আদিত্যের ফুলে ওঠা মাসলসগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এক্সারসাইজের কারণে আদিত্যের বলিষ্ঠ শরীরে ঘাম জমে গেছে। সব মিলিয়ে আদিত্যকে এই মুহূর্তে অনেক অ্যাট্রাকটিভ লাগছে। নূর বারবার আর চোখে আদিত্যের দিকে তাকাচ্ছে। এই কারণে নিজের উপর নিজেরই বিরক্ত হচ্ছে নূর। মনে মনে নিজেকে বকে দিয়ে বলল, তুই কবে থেকে এত লুচু হয়ে গেলি নূর? এর আগে কি কখনো ছেলে মানুষ দেখিসনি নাকি? এভাবে হা করে গেলার কি আছে? খবরদার, আর তাকাবি না। নিজের মনকে ধমক দিলেও মন ওর কথা শোনে না। আবারও আদিত্যের দিকেই যেতে লাগে তার নজর। নূরের এবার আদিত্যের ওপরও রাগ হলো। এক্সারসাইজ করবে নিজের রুমে বসে করুক, এখানে সবাইকে দেখিয়ে দেখিয়ে করার কি দরকার? অসহ্যকর। আদিত্য আর চোখে নূরের সব কার্যকলাপই দেখছে।
বিষয়টা ওর অনেক মজা লাগছে। একটু পরে আদিত্য উঠে দাঁড়িয়ে নূরের সামনে এসে দাঁড়ায়। আদিত্যকে দেখে নূর একটু অপ্রস্তুত হয়ে গেল। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলে উঠল, এক্সকিউজ মি নূর, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে কি একটু পানির পাইপটা দেওয়া যাবে? নূর জোরপূর্বক হেসে পানির পাইপটা আদিত্যের দিকে বাড়িয়ে দিল। আদিত্য পাইপ নিয়ে পাইপের পানি নিজের মুখের উপর ধরল। মুখে পানি দিতে দিতে মাথাটা ঝাঁকাতে লাগলো, যার ফলে আদিত্যের চুলের পানির ছিটে নূরের মুখে লাগছে। নূর চোখ খিচে বন্ধ করে নিল। শরীরটা কেমন কেঁপে উঠল ওর। আদিত্য একটু পরে পানির পাইপটা আবার নূরের হাতে দিয়ে বলল, থ্যাংক ইউ। তারপর আদিত্য ছাদ থেকে নেমে এলো। নূরের অগোচরে আদিত্যের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। আর নূর কেমন মন্ত্রমুগ্ধের মতো পানির পাইপ হাতে নিয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। বিহান আদিত্যের বাসার ড্রয়িং রুমে সোফায় বসে কিছু হিসাব নিকাশের কাজ করছিল। তখনই আয়াত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বিহানের সামনে এসে বিহানের দিকে একটা ইনভিটেশন কার্ড এগিয়ে দিল। বিহান ভ্রু কুঁচকে একবার কার্ডের দিকে তাকিয়ে আবার আয়াতের দিকে তাকিয়ে বলল, এটা কি? আমার বিয়ের কার্ড। আয়াতের অনায়াসে বলা কথাটায় বিহানের বুকে ধক করে উঠল। বিহান বিস্মিত চোখে তাকালো আয়াতের দিকে। তখনই আয়াত সোফায় বসে হেসে দিয়ে বলল, মজা করছিলাম। এটা আমাদের এনজিওর সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্ড। আমাদের এনজিওর জন্য অনুদান কালেক্ট করতে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে, আশা করি আসবেন। বিহান প্রথমে আগে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আয়াতের অমন কথায় হঠাৎ কিছু একটা হয়ে গিয়েছিল বিহানের। বুকের ভেতরে থাকা যন্ত্রটা কেমন মুহূর্তের জন্য যেন থমকে গিয়েছিল। কিন্তু এমনটা হলো কেন? এমনটা তো হওয়ার কথা নয়। এমন হলে যে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আজ মজা করলেও একদিন না একদিন তো এই দিনটা সত্যিই আসবে। তখন এই বুকের ভেতর থাকা যন্ত্রটা কি করবে? সে কি তখন একেবারেই বন্ধ হয়ে যাবে, নাকি কোনো রকমে চলবে? বিহানকে চুপ থাকতে দেখে আয়াত বলে উঠল, কি হলো, কিছু বললেন না যে? আসবেন তো অনুষ্ঠানে? আয়াতের কথায় বিহানের ভাবনার ছেদ পড়ল। বিহান একটু নড়ে চড়ে বসে গম্ভীর কণ্ঠে বলে উঠল, দেখুন, আমি জানি আপনি আমার সেদিনের কথাগুলোর জন্য এসব করছেন, তবে আপনাকে এসব করার কোনো দরকার নেই। আপনার সামনে পুরো লাইফ পড়ে আছে। আপনি পড়ালেখা করুন, বন্ধুদের সাথে আড্ডা দিন, জীবনটাকে এনজয় করুন। এইসবে জড়ানোর কোনো দরকার নেই আপনার। আপনি আগের মতো লাইফ এনজয় করুন। আয়াত মিশ্মিত হেসে বলল, প্রথমত আমি আপনার জন্য এসব করছি না। জরুরি নয় সব বিষয় শুধু আপনাকে নিয়েই হবে। হ্যাঁ, এটা ঠিক, আপনার কথায় আমি এই পথ খুঁজে পেয়েছি, তবে এসব আমি আপনার জন্য বা আপনাকে ইমপ্রেস করার জন্য করছি না। আর কে বললো আমি এনজয় করছি না? আরে আমি তো এতদিনে একটা আসল খুশি খুঁজে পেয়েছি। এই কাজটায় যে আমি কত শান্তি পাই সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। যখন ওই সুবিধা বঞ্চিত শিশুদের মুখে একটু হাসি ফোটাতে পারি, নিজেকে যেন তখন ধন্য মনে হয়। তখনকার ওই খুশিটা সবচেয়ে বেশি দামি মনে হয়। বিহান অবাক চোখে তাকিয়ে আয়াতকে দেখছে। মেয়েটার ভেতরে যে এত মায়া, এত উদারতা আছে তা আগে কখনো টের পায়নি বিহান। সবসময় শুধু ওর চঞ্চলতা দেখেছে, নিতান্তই ইম্যাচিওর মনে হয়েছে ওকে। অথচ এখন অন্য এক আয়াতকে দেখতে পাচ্ছে বিহান। বিহানের ভাবনার মাঝে আয়াত আবারও বলতে লাগলো, আর এমনিতেও আমি বেঁচে থাকার জন্য একটা উৎস খুঁজছিলাম, আর শেষমেশ পেয়েও গেলাম। এখন এই এনজিও আর এনজিওর কাজই হবে আমার বেঁচে থাকার মূল উদ্দেশ্য। আমার স্বপ্ন আমি এই এনজিওটাকে ভবিষ্যতে আরও অনেক বড় করব, যাতে যতটা পারি আমি সব সুবিধা বঞ্চিত শিশুদের হেল্প করতে পারি। যাই হোক, আজকে বিকালে অনুষ্ঠান, যদি আসে তাহলে খুশি হব। কথাগুলো বলে আয়াত চলে গেল। আর বিহান আয়াতের যাওয়ার পানে তাকিয়ে রইল। আয়াতের শেষের বলা কথাগুলোর ওর ভেতরে থাকা কষ্টের কিছুটা আভাস পেয়েছে বিহান। কেন যেন আজ আয়াতের কষ্টে বিহানের বুকেও চিনচিন ব্যথা করছে। এমনটা কেন হচ্ছে? তাহলে কি বিহানও এখন আয়াতের ব্যথায় ব্যথিত হতে শুরু করেছে? নূর ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং টেবিলে আসতেই ওর মা ওর হাতে একটা গরম ধোয়া ওঠা কফির মগ ধরিয়ে দিয়ে বলল,
যা তো কফিটা আদিত্যকে দিয়ে আয়। নূর যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। বোকার মতো ওর মায়ের দিকে তাকিয়ে বলল। আমি? নূরের মা সোজা সাপটা বলে উঠল। হ্যাঁ তুই না তো কে? এখানে কি আর কেউ আছে? যা যা তাড়াতাড়ি কফিটা দিয়ে আয় তো, না হলে ঠান্ডা হয়ে যাবে। ছেলেটা তখন কি বলবে আমরা তাকে এক কাপ গরম কফিও দিতে পারি না। নূর ওর মায়ের কথার পৃষ্ঠে আর কথা বলার সাহস পেল না। অগত্যা দমে গিয়ে কফির মগটা নিয়ে আদিত্যের রুমের দিকে এগোলো। আদিত্যের রুমের দরজায় এসে টোকা দিল। কয়েকবার নক করার পরেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। নূর এবার দরজাটা একটু খুলে ভেতরে তাকিয়ে দেখলো রুমে কেউ নেই। ওয়াশরুমের দরজা বন্ধ দেখে বুঝতে পারলো আদিত্য ওয়াশরুমে। যাক, ভালোই হয়েছে, তাহলে ওনার মুখোমুখি হতে হবে না। কথাটা ভেবে নূর ভেতরে গিয়ে কফির মগটা টেবিলের উপর রাখলো। নূর একটু খেয়াল করে দেখলো রুমটা একদম পরিপাটি করে গুছিয়ে রাখা, কোথাও কোনো অগোছালো নেই। ছেলে মানুষ হয়ে এত নিট অ্যান্ড ক্লিন দেখে নূর একটু অবাক হলো। নূর ঘুরে চলে আসতে নিবে তখনই হঠাৎ একটা মিষ্টি ঘ্রাণ নূরের নাকে এসে লাগলো। ঘ্রাণটা কেমন পরিচিত পরিচিত মনে হলো নূরের। নূর এদিক ওদিক তাকিয়ে আর নাক টেনে ঘ্রাণের উৎস খোঁজার চেষ্টা করছে। বেডের উপর আদিত্যের শার্ট রাখা আছে। নূর সন্দেহজনকভাবে শার্টটা হাতে নিয়ে নাকের কাছে ধরল। হ্যাঁ, এখান থেকেই তো আসছিল ঘ্রাণটা। ঘ্রাণটা কেমন যেন তীব্র নেশালো। নূর যেন ঘোরের ভেতরে চলে যাচ্ছে। নূরের মনে পড়ল সকালে এই ঘ্রাণটাই তো জামা থেকে পাচ্ছিল। তাহলে কি উনি আমার রুমে এসেছিল? কথাটা ভাবতেই কেমন যেন বুকটা কেঁপে উঠল নূরে। না না, এটা কিভাবে সম্ভব? আমি তো রাতে দরজা আটকেই শুয়েছিলাম। হয়তো আমারই কোথাও ভুল হচ্ছে, কিন্তু এই ঘ্রাণটা। আর ভাবতে পারছে না নূর। সব কিছু কেমন কনফিউজিং লাগছে। এই লোকটা কে? কেমন রহস্যময় লাগছে ওর কাছে। নূরের ভাবনার মাঝে ওয়াশরুমের দরজা খোলার শব্দ এলো। নূর তাকিয়ে দেখলো আদিত্য শাওয়ার নিয়ে শুধু একটা বাথ টাওয়াল পরে বের হয়েছে। নূরের বেহায়া চোখ দুটো যেন আদিত্যেই আটকে ছিল। আদিত্যের ফর্সা সুঠাম শরীরে পানির কণাগুলো যেন মুক্ত দানার মতো চিকচিক করছে। নূরকে দেখে আদিত্য টেডি স্মাইল দিয়ে ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে এলো। নূর দেয়ালের পাশে দাঁড়িয়েছিল। আদিত্যকে আসতে দেখে অপ্রস্তুতভাবে বলল, আপনার কফি দিতে এসেছিলাম। কথাটা বলে নূর চলে যেতে নিলে তার আগে আদিত্য নূরের দুই পাশে হাত দিয়ে দেয়ালে নূরকে মাঝখানে আটকে দিল। নূর চমকে উঠল। বুকের ভেতর আবারও ঢিপ করে উঠল। নূর বুঝতে পারছে না এই লোকটা যখনই ওর কাছে আসে তখনই ওর এমন হয় কেন। কেমন যেন অদ্ভুত ফিলিংস হয়। হৃৎপিণ্ডটাও দ্রুত বেগে দৌড়ায়, যেন কোনো কিছু ইঙ্গিত করতে চায় সে, কিন্তু কি সেটাই বুঝতে পারে না নূর। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন? আদিত্য নূরের দিকে একটু ঝুঁকে নেশালো কণ্ঠে বলল, আমি কি করছি? যা করো তুমি তো করছো। আমি তো তোমার হেল্প করতে চাইছি। মানে? গ্রান নিতে চাইলে সার থেকে নেওয়ার কি দরকার? জলজন্ত মানুষ চাইতে তোমার সামনে দাঁড়িয়ে আছে। যত খুশি গ্রান নাও, আই ওন্ট মাইন্ড অ্যাট অল। আদিত্যের কথায় নূর থতমত খেয়ে গেল। তার মানে উনি দেখে ফেলেছেন? ছি ছি, উনি কি ভাবছেন না জানি। নূর অপ্রস্তুতভাবে বলে উঠল, ওটার একটা কারণ আছে। আসলে সকালে আমার জামা থেকেও এই ঘ্রাণটা পাচ্ছিলাম, তাই একটু সন্দেহ হচ্ছিল আর কি, তাছাড়া আর কিছুই না। আদিত্য নূরের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে বাঁকা হেসে বলল, তাই? তাহলে তো এটা অনেক বড় রোগে আক্রান্ত হয়েছে তুমি। তুমি জানো এমনটা কখন হয়? যখন কেউ কারোর কথা সবসময় ভাবে, তখন তার গ্রান সব জায়গায় পায় সে, এমনকি তাকে দেখতেও পায় সব জায়গায়। তাহলে কি তোমার সাথেও তাই হচ্ছে? নূর থতমত খেয়ে বলল, এমন কিছুই না, ছাড়ুন আপনি। আদিত্য নূরের দিকে আরেকটু ঝুঁকে বলল, তুমি মানা করলেও তোমার লক্ষণগুলো তো অন্য কিছু বলছে। কথাটা বলে আদিত্য নিজের মাথাটা আরেকটু ঝুঁকিয়ে নূরের ঘাড়ের কাছে মুখ দিয়ে নাক টেনে নূরের শরীরের মিষ্টি ঘ্রাণ টেনে নিল। নূরের সারা শরীর কাঁটা দিয়ে উঠল। চোখ খিচে বন্ধ করে নিল নূর। আদিত্যের এমন কার্যক্রমে সাধারণত নূরের রাগ লাগার কথা।
তবে আশ্চর্যজনকভাবে কেন যেন নূরের রাগ বা অস্বস্তি কিছুই হচ্ছে না, বরং কেন জানি রাজ্যের লজ্জা নূরকে ঘিরে ধরেছে। লজ্জায় কাঁপছে নূর, আর নূরের এই কাঁপুনি যেন আদিত্যকে নেশাগ্রস্ত করে দিচ্ছে। এর আগে কখনো নূরের প্রতি আদিত্যের শারীরিক কোনো চাহিদা কখনোই জাগেনি, জাগবেই বা কী করে? তখন তো নূর একটা মাসুম পরী ছিল, যাকে শুধু ভালোবাসা যায়, তার প্রতি কোনো চাহিদা করা যায় না। তবে এখনকার এই নূরকে দেখলেই কেন যেন অবাধ্য চাওয়াগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। হারাতে ইচ্ছা করে নূরের মাঝে, খুব কাছে টানতে ইচ্ছা করে। আদিত্য নূরের চুলের মাঝে নাক ডুবিয়ে দিয়ে নূরের চুলের ঘ্রাণে মাতোয়ারা হতে লাগলো। নূর আর থাকতে পারল না, দুই হাতে আদিত্যকে ধাক্কা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। আর আদিত্য মাথার চুল নেড়ে ঠোঁট কামড়ে হাসল। নূর দৌড়ে এসে তার রুমে দরজা লাগিয়ে দরজায় হেলান দিয়ে হাঁপাতে লাগলো। আর একটু হলে বোধহয় ওর নিঃশ্বাসই বন্ধ হয়ে যেত। বুকটা এখনো প্রচণ্ড পরিমাণে কাঁপছে। কি হচ্ছে ওর সাথে কিছুই বুঝতে পারছে না নূর। মনে মনে ভাবছে লোকটার থেকে দূরে থাকতে হবে। কেমন যেন মায়াজালে ঘেরা লোকটা, কাছে আসলেই কি যেন হয়ে যায় ওর, মনে হয় কেমন হারিয়ে যায়ও। তাই লোকটার থেকে দূরে থাকাই ঠিক হবে। এমনিতেও লোকটা কেমন যেন রহস্যে ভরা, মনে হয় কিছু একটা লুকানো আছে ওনার মাঝে। উফ, আর ভাবতে পারছে না নূর। আপাতত এসব মাথা থেকে ঝেড়ে ফেলে ভার্সিটির জন্য রেডি হয়ে নিল নূর। নূর রেডি হয়ে নিচে নেমে এলো। নিচে এসে দেখলো আদিত্য ডাইনিং টেবিলে বসে মহারাজের মতো আয়েশ করে নাস্তা গিলছে, আর তার মা বরাবরের মতো আদিক্ষেতার বহর লাগিয়ে দিয়েছে। এসব দেখে গা জ্বলছে নূরের। রাগে বিড়বিড় করে বলল, ঢং দেখে পাচ্ছি না, নিজের মেয়ে না খেয়ে চলে যাচ্ছে সেদিকে কোনো খেয়ালই নেই এদের। কোথাকার কোন লোককে নিয়ে এখন আদিক্ষেতা করছে, যেন মাথায় তুলে নিয়ে নাচলে শান্তি পায় এরা। আমি এদের সত্যিকারের মেয়ে কিনা এই ব্যাপারে আজ প্রথমবার ডাউট হচ্ছে আমার। দেখ, খাবোই না আর। নূর রেগে চলে যেতে নিলে আদিত্য বলে উঠল। আরে নূর, না খেয়ে চলে যাচ্ছ? নূর আদিত্যের দিকে আর চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনিই বেশি করে খান, আমার খাওয়ার দরকার নেই, আমার এমনিতেও দেরি হয়ে যাচ্ছে। নূরের মা ধমকে সুরে বলে উঠল, নূর, এভাবে কিভাবে কথা বলছিস তুই? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? ও তো তোর ভালোর জন্যই খাওয়ার কথা বলেছে, এতে এত ঢাকার কি আছে? আদিত্য বলল। ইটস ওকে মা, আমি কিছু মনে করিনি। আদিত্যের ওর মাকে মা ডাকতে দেখে নূরের ছোট্ট মনটা যেন বেলুনের মতো ঠুস করে ফুটে গেল। শেষমেশ কিনা পুরোপুরি আমার মাকে কেড়ে নিল এই লোকটা, এখন আবার আমার মাকেও মা ডাকছে। এই দুঃখ কই রাখবো? কচু গাছের সাথে গলায় দড়ি দিব নাকি? না না, থাক, দরকার নেই। শুধু শুধু কচু গাছটাকে আমার কষ্টের ভাগিদার করে কি হবে? এই অভাগিনী দুঃখের বোঝা না হয় আমি একাই বয়ে বেড়াবো। নূরের ভাবনার মাঝে আদিত্য আবার বলে উঠল। তোমার ভার্সিটি কোথায়? নূর ওর ভার্সিটির ঠিকানা বললে আদিত্য বলে উঠল, ও, তাহলে তো সমস্যা নেই। আমি ওইদিকে একটা মিটিংয়ের জন্য যাচ্ছি, যাওয়ার সময় তোমাকে নামিয়ে দিয়ে যাব। নূর তৎক্ষণাৎ বলে উঠল, তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। নূরের মা আবারও কড়া গলায় বলে উঠল, মানা করছিস কেন? ছেলেটা যখন এত করে বলছে তখন যা না, তোর তোর দেরিও হবে না। নূরের ওর মায়ের ওপর চরম রাগ লাগছে। কোথায় আমি এই লোকটার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছি, আর মাকে না আরও এই লোকটার কাছে পাঠানোর চেষ্টা করছে, কিন্তু আর কোনো উপায় তো নেই। এখন যদি মানা করে দিই, মা নিশ্চয়ই আমাকে ঘর থেকে বের করে দিবে। এখন যে তার সো কল ছেলেই সব কিছু, আমি আবার কোন খ্যাতের মূলা। তাই নূর আর কথা না বাড়িয়ে অনিচ্ছা সত্ত্বেও ব্রেকফাস্ট করে আদিত্যের সাথে বের হলো। গাড়িতে নূর চুপ মেরে বসে রইল, একটা কথাও বলল না আদিত্যের সাথে। আদিত্য নূরের এমন গাল ফোলানো দেখে মনে মনে হাসলো। আজকে একটু হলেও নূরকে সেই আগের নূরের মতো লাগছে। আদিত্য খুব মিস করে ওর মাসুম পরীটাকে। না জানি কবে আবার সেই নূরকে পুরোপুরিভাবে ফিরে পাবে। কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লো আদিত্য। কিছুক্ষণ পর ভার্সিটির সামনে এসে গাড়ি থামালো আদিত্য। তারপর নিজে নেমে নূরের পাশে এসে দরজা খুলে দিল। নূর নেমে ছোট্ট করে থ্যাঙ্কস বলে সোজা চলে গেল। নূর ভেতরে না যাওয়া পর্যন্ত ওর দিকে তাকিয়েই রইল আদিত্য।
নূর ওর বান্ধবীদের কাছে আসতে দেখলো সব কয়টা আবালের মতো হাঁ করে দাঁড়িয়ে আছে। নূর ভালো করে খেয়াল করে দেখলো এরা সবাই আদিত্যের দিকে ওভাবে হাঁ করে তাকিয়ে আছে। নূর ওদের মাথায় একটা চাটি মেরে বলে উঠল, এই ছাগলের দল, এভাবে আবালের মতো হা করে দাঁড়িয়ে কি দেখছিস? ওরা সবাই বলে উঠল, ওয়াও দোস্ত, কি হট মাল! আমি তো ফিদা হয়ে গেছি। কোথায় পাইলি এমন হট বম? এদের কথায় নূরের কেমন যেন রাগ হলো। নূর বিরক্তিকর কণ্ঠে বলল, ছি, এসব কি ধরনের ভাষা? হট মাল আবার কি? তোরা তো দেখছি একদম উচ্ছন্নে চলে গেছিস। আরে এর জন্য তো উঠছেন না কেন? মঙ্গল গ্রহ যেতে রাজি আমি। বল না, কে উনি? আমাদের বাসার পেইং গেস্ট, কালকে এসেছে। ওয়াও, কত লাগে তুইয়া! এমন একটা হট পেইং গেস্ট থাকলে আর কি লাগে জীবনে। আমি হলে তো পেইং গেস্টকে বাসার জামাই বানিয়ে দিতাম। নূর দাঁত কিড়মির করে বলল। চুপ করবি তোরা? কি যাতা বলছিস? ওরা সবাই নূরকে চেপে ধরে বলল, ইয়ার, আমাদের একটু ইন্ট্রো করিয়ে দে না তোর পেইং গেস্টের সাথে। প্লিজ 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 ইয়ার, তুই যা বলবি আমরা তাই শুনবো। শুধু একটা বার প্লিজ। নূর চরম বিরক্ত এদের কাণ্ড কারখানায়। অগত্যা এদের কথা রাখার জন্য বাইরের দিকে তাকালো। তবে এতক্ষণ আদিত্য চলে গেছে, সেটা দেখে নূর যেন মনে মনে খুশি হলো। নূর পরে বান্ধবীদের দিকে তাকিয়ে বলল, কিন্তু উনি তো চলে গেছেন। ওর বান্ধবীরা প্রথমে একটু হতাশ হলেও পরে বলে উঠল, আরে আজ চলে গেছে তাতে কি হয়েছে? তোদের বাসায় তো আছে, আমরা তোর বাসায় গিয়ে দেখা করবো। নূর পড়ে গেল এক মহা ঝামেলায়। এসব আবালগুলোকে আবার কি করে কে জানে। বিকালে আয়াতের বলা টাইম মোতাবেক বিহান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আয়াতকে সাথে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়াতের আসার কোনো নাম নেই। বিহান বোর হয়ে একটা সিগারেট ধরালো। কিছুক্ষণ পরে আয়াত বেরিয়ে এলো। বিহান আনমনে পাশে তাকিয়েই ওর চোখ দুটো স্থির হয়ে গেল। চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল মস্তিষ্কের সকল কার্যক্রম। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে থেকে আসা অপরূপ রমণীর দিকে। আয়াত আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা নৃত্য পরিবেশন করবে, তাই সেই অনুযায়ী সে তৈরি হয়েছে। পরনে লাল পাড়ে সাদা শাড়ি, 2 হাত ভর্তি লাল কাচের চুড়ি, মাথায় উঁচু করে ফুলিয়ে খোপা করা, খোপার উপর দিয়ে বেলি ফুলের গাজরা লাগানো, কপালের ওপর টায়রা, 2 কানে বড় 2টো ঝুমকো, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে মোটা করে কাজল টানা। সব মিলিয়ে আয়াতকে এক অপসরী লাগছে। বিহান যেন মুহূর্তেই থমকে গেল। আশেপাশে সব কিছুই যেন ধোঁয়াশা, শুধু আয়াতকেই দেখতে পাচ্ছে বিহান। এমনভাবে কখনো আয়াতকে ভালো করে খেয়াল করেনি বিহান। তবে আজ কেন চোখ ফেরানো দায় হয়ে গেছে ওর কাছে? আজকাল বিহানের সব কিছুই ওর অবাধ্য হয়ে গেছে। বিহানের কথা ওরা শুনতেই চায় না, নিজের মন মর্জি মতো চলে। বিহান এখনও ওভাবেই তাকিয়ে আছে, আর ওর আঙ্গুলে ধরে রাখা সিগারেটটা পুড়তে পুড়তে একদম শেষ মাথায় চলে এসেছে। শেষ মাথায় আসতেই বিহানের আঙ্গুলে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা লাগলো। সিগারেটের ছ্যাঁকায় বিহানের ঘোর কাটলো। বিহান সিগারেটটা ফেলে হাত ছাকাতে লাগলো। তখনই আয়াত ওর কাছে এসে বলল, কি হয়েছে? বিহান আয়াতের দিকে তাকিয়ে বলল, তেমন কিছু না, ওই সিগারেটের শেখা লেগেছে একটু। আয়াত স্মিত হেসে বলল, দুশমনকে কাছে রাখলে দুশমন তো ছোবল মারবেই। এসব ছাইপাশ না খেলে কি হয়? আমাকে তো সেদিন এত বোঝালেন যে জীবন এত সহজ না, বেঁচে থাকতে অনেক কষ্ট করতে হয়। তো এত স্ট্রাগল করে বেঁচে আছেন কি এসব খেয়ে অকালে মরার জন্য? জানেন, একজন সুইসাইড করা ব্যক্তি আর একজন সিগারেট খাওয়া ব্যক্তির মাঝে কোনো তফাৎ নেই। একজন সাথে সাথে মরে, আরেকজন ধুকে ধুকে মরে। ব্যাস এতটুকুই পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। একদমে কথাগুলো বলে আয়াত এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে গাড়ির ভেতরে বসলো। আর বিহান ওভাবেই কতক্ষণ দাঁড়িয়ে আয়াতের কথাগুলো ভাবতে লাগলো। আজকাল মেয়েটার কথায় প্রত্যুত্তরে কিছু বলতেই পারে না বিহান। কেমন যেন ভাষাহীন হয়ে যায়। বিহানের ভাবনার মাঝে আয়াত গাড়ির হর্ন বাজিয়ে বিহানকে অবগত করলো। বিহান ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়িতে দুজনের আর তেমন কোনো কথা হলো না।
অনুষ্ঠানের ভেন্যুতে এসে বিহান গাড়ি থামালো। আয়াত দরজা খুলে নামতে নিলে বিহান পাশ থেকে বলে উঠল। শোনো, সাথে সাথে থমকে গেল আয়াত। বুকটা কেঁপে উঠল ওর। এই প্রথম বিহান আয়াতকে তুমি সম্বোধন করে ডাকলো। আয়াত একটা ঢোক গিলে বিহানের দিকে তাকিয়ে বলল, জি, কিছু বলবেন? বিহান একটু গলা খাকারি দিয়ে উঠল, তারপর একটু আমতা আমতা করে বলল, বলছিলাম যে তোমাকে অনেক সুন্দর লাগছে। আয়াতের যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। ও কি ঠিক শুনল? বিহান ওর প্রশংসা করছে? আয়াতের শরীর কেমন কেঁপে উঠল। আর বেশিক্ষণ এখানে থাকলে ওর চোখ জলে ভরে উঠবে, তাই কোনো রকমে ঢোক গিলে বলল, ধন্যবাদ। কথাটা বলে আয়াত ঝট করে নেমে পড়ল। তা না হলে তার চোখের অবাধ্য নোনা জলগুলো চোখের বাঁধ ভেঙে গড়িয়ে পড়বে। সে বিহানের সামনে আর দুর্বল হয়ে পড়তে চায় না। বিহান আয়াতের যাওয়ার পানে তাকিয়ে রইল। আয়াতকে যে সে তুমি করে সম্বোধন করেছে সে ব্যাপারে এখনো হুঁশ নেই বিহানের। কেন যেন আজ হঠাৎ করেই মুখ দিয়ে বেরিয়ে গেল। আজকাল সত্যিই কোনো কিছু বিহানের আয়ত্তে থাকে না। বিহান একটু গাড়ি পার্ক করে নিজেও ভেতরে গেল। একটু পরেই অনুষ্ঠান শুরু হয়ে গেল। আয়াত আর তার বন্ধুরা মিলে অনুষ্ঠানের সঞ্চালনা করছে। ছোট ছোট বাচ্চারা এসে নানান রকম পরিবেশনা দেখাচ্ছে। কেউ গান, কেউ কবিতা, কেউ নাচ করে দেখাচ্ছে। বিহান দর্শক সারিতে বসে অনুষ্ঠান উপভোগ করছে। বিহান না করলেও আয়াতের এই উদ্যোগে অনেক খুশি। বিশেষ করে এই সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য অনেক ভালো লাগছে ওর। এসব বাচ্চাদের আর বিহানের মতো রাস্তায় রাস্তায় ঠোকর খেতে হবে না। এদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কিছুক্ষণ পরে আয়াত মঞ্চে এলো। মঞ্চে এসে ওর পারফরমেন্স শুরু করলো। ফাগুনের মোহনায় গানটিতে সুন্দর একটা নৃত্য পরিবেশন করলো আয়াত। বিহান মনোমুগ্ধকর হয়ে আয়াতের নৃত্য দেখছে। ওর বুকের ভেতর জং ধরে যাওয়া যন্ত্রটা যেন আজ নতুন উদ্যমে চলতে শুরু করেছে। যেন কোনো নতুন প্রাণের খোঁজ সে পেয়েছে। তাহলে কি শেষমেশ বিহানও সেই ভালোবাসা নামক মরণব্যাধিতে আক্রান্ত হয়েই গেল? কথাটা ভাবতে ভাবতেই বিহানের ঠোঁটের কোণায় কিঞ্চিত হাসির রেখা ফেসে উঠল। পারফরমেন্স শেষে আজ সবার উদ্দেশ্যে নিজের এনজিও সম্পর্কে সুন্দর একটা স্পিচ দিল। বিহান আজ যত দেখছে ততই যেন অবাক হচ্ছে আয়াতকে দেখে। এই একটা মেয়ের মাঝে কত প্রতিভা লুকিয়ে আছে বিহান আগে কখনো বুঝতেই পারেনি। আয়াতের স্পিচ শেষে সবাই করতালি দিয়ে উঠল। তারপর একে একে সব অতিথিরা তাদের ইচ্ছে অনুযায়ী ডোনেশন দিতে লাগলো। আয়াত খুশি মনে সবার ডোনেশন কালেক্ট করতে লাগলো। বিহান ওদের পক্ষ থেকে একটা চেক কিছু অ্যামাউন্ট লিখে আয়াতের দিকে এগিয়ে দিল। আয়াতের সামনে এসে যেই ওর চেকটা দিতে যাবে তখনই হঠাৎ আরেকটা ভদ্রলোক আয়াতের দিকে একটা 50 লাখ টাকা চেক এগিয়ে দিল। আয়াত একবার চেকটার দিকে তাকালো, তারপর মুখ তুলে লোকটার দিকে তাকালো। লোকটাকে দেখে আয়াত মুচকি হেসে অমায়িকভাবে বলল, আরে রাফিন সাহেব, আপনি তো বলেছিলেন আপনি আসবেন না। রাফিন মুচকি হেসে বলল, হ্যাঁ, কাজের জন্য আসা অনেকটা অসম্ভবই ছিল বটে, তবে যেখানে তুমি ডেকেছো সেখানে কি আমি না আসতে পারি? তাও আবার এত ভালো কাজের জন্য। তাই তো চলে এলাম তোমাকে সারপ্রাইজ দিতে। আই হোপ এই অধমের সারপ্রাইজে তুমি খুশি হয়েছো। আয়াত হাসি মুখে বলল, অবশ্যই আপনি আসে আমরা সবাই খুশি। তার উপর আপনি এত বড় মাপের ডোনেশন দিয়েছেন, এটা তো আমাদের জন্য অনেক খুশির বিষয়। থ্যাংক ইউ সো মাচ রাফিন সাহেব, আমরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞ। প্লিজ হ্যাভ আ সিট। বুঝতে পারি, তবে এক শর্তে। কি শর্ত? আমাকে রাফিন সাহেব না, বরং শুধু রাফিন বলে ডাকবেন প্লিজ। আসলে আপনার মুখে রাফিন সাহেব শুনে নিজেকে কেমন ওল্ড লাগে। সো ক্যান ইউ স্কিপ সাহেব? আয়াত মুচকি হেসে বলল, ওকে রাফিন সাহেব, সরি আই মিন রাফিন, প্লিজ হ্যাভ আ সিট। রাফিন হাসি মুখে আয়াতের পাশের চেয়ারে গিয়ে বসল। এতক্ষণ ধরে বিহান দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কার্যক্রম দেখছিল। এই লোকটার সাথে আয়াতের এত আদিক্ষেতা দেখে বিহানের ভ্রু কুঁচকে এলো। বিহান লোকটাকে ভালো করে স্ক্যান করে দেখল। লোকটা বয়সে ওর সমানই হবে, শুটবুট পরা একদম জেন্টলম্যান যাকে বলে। কিন্তু কে এই লোকটা, আর আয়াত একে কিভাবে চেনে? আয়াত এতক্ষণে বিহানকে খেয়াল করলো। বিহানের দিকে তাকিয়ে বলল,
বিহানজি, কিছু বলবেন? বিহান ওর চেকটা পেছনে লুকিয়ে জোরপূর্বক হেসে বলে উঠল, না না, তেমন কিছু না। আমি তো খালি জিগাইবার আইছিলাম আপনি কখন বাইর হইবেন। আমার তো মনে হয় একটু দেরি হবে। আপনার সমস্যা হলে আপনি না হয় চলে যান, আমি একাই চলে যাব। না না, সামসার কি আছে, আপনার কাজ যখন শেষ হয় তখনই লইয়া যা মনে। রাইতেও হয়ে গেছে, এত রাইতে আপনি একলা যাওন ঠিক না। আমি বাইরে অপেক্ষা করতেছি, আপনার কাম শেষ হইলে চলে আহেন। আয়াত মাথা ঝাঁকিয়ে বলল। ঠিক আছে। বিহান এবার একটু গলা খাকারি দিয়ে ইতস্ততভাবে বলল, আচ্ছা, ওই লোকটাকে আর আপনি হ্যারে কেমতে চেনেন? না মানে আগে কখনো দেখি নাই তো, তাই কইলাম। আয়াত বলে উঠল, আরে উনি তো অনেক বড় বিজনেসম্যান আর সোশ্যাল ওয়ার্কার। আমার এই এনজিওতে উনি অনেক হেল্প করেছেন। বলতে গেলে উনি না হলে হয়তো এনজিওটা চালাতেই পারতাম না। সত্যি উনি অনেক বড় মনের মানুষ। বিহান আর কিছু না বলে ওখান থেকে চলে এলো। কিছুটা দূরে এসে আয়াতের এক বান্ধবীর কাছে ওর চেকটা ধরিয়ে দিল। বিহান দূর থেকে আয়াত আর ওই লোকটার দিকে তাকিয়ে রইল। দুজন কি সুন্দর হেসে হেসে কথা বলছে। রাফিন কেন যেন শুধু আয়াতের দিকেই তাকিয়ে আছে। আজ তার চোখের ভাষায় আয়াতের প্রতি তার ভালোবাসাটা স্পষ্ট দেখতে পাচ্ছে। বিহানের বুকের ভেতরটা কেমন যেন জ্বলতে শুরু করলো। তখনই বিহানের মনে পড়ল আদিত্যের সেদিনের বলা কথাটা, ভালো থাকতে চাইলে জীবনে সবসময় সঠিক সময়ে সঠিক কাজটা করতে হয়, না হলে বেশি দেরি হয়ে গেলে তখন আর চাইলেও ভালো থাকা যায় না। আমি কি সত্যি দেরি করে ফেলেছি? আয়াত কি ভালো থাকার নতুন পথ বেছে নিয়েছে? রাত 9টা। আদিত্য ডিনারের জন্য ডাইনিং টেবিলে এসে বসলো। নূর আর নীলা আগে এসে বসেছে। নীলার বাবা একটু অসুস্থ, তাই সে আগেই নিজের রুমে খেয়ে নিয়েছে। নূরের মা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। নূর আর নীলা খাওয়া শুরু করলো, তবে আদিত্য এখনও খাচ্ছে না। সেটা দেখে নূরের মা বলে উঠল, কি হলো আদিত্য, খাচ্ছ না কেন? খাওয়া শুরু করো। আদিত্য করুণ সুরে বলল, কিভাবে খাবো মা? আসলে আজকে রাস্তায় একটি গাড়ির সাথে আমার গাড়ির হালকা টক্কর লেগেছিল, তাই ডান হাতে গাছের টুকরো বেঁধে যাওয়ায় হাতে অনেক ব্যথা হচ্ছে। এখনই হাত দিয়ে কীভাবে খাবো বলুন? নূরের মা চিন্তিত সুরে বলল, সে কি বলো, কখন হলো এটা, দেখি তো একটু। নূরের মা আদিত্যের হাত ধরে চেক করতে লাগলো। আদিত্য তখন চোখের ইশারায় কিছু বুঝালো। নূরের মা তখন বুঝতে পারলো যে আদিত্য এসব ড্রামা করছে, তাই তিনিও ড্রামা করে বললেন, কতখানি ব্যথা পেয়েছে, আহারে, এখন ছেলেটা খাবে কি করে? নূর একটু কৌতূহলী চোখে তাকিয়ে আদিত্যের দিকে তাকালো। আদিত্যের অ্যাক্সিডেন্টের কথা শুনে ওরও কেমন জানি খারাপ লাগছে, তবে কিছু বলল না ও। নীলা ওর মায়ের সাথে মিলোড্রামা করতে লাগলো। হ্যাঁ সত্যি তো, বেচারা ভাই এখন কিভাবে খাবে? নূরের মা হঠাৎই বলে উঠল, নুরিমা, তুই খাইয়ে দে না ছেলেটাকে। নূর বেচারি পুরো টাসকি খেয়ে গেল। ওর মায়ের কথা শুনে আজ ওর পুরো বিশ্বাস হয়ে গেল যে এটা ওর মা না, নিশ্চয়ই ওর মা বদলে গেছে। টিভি সিরিয়ালের মতো ডুপ্লিকেট কেউ এসে ওর মায়ের জায়গা নিয়ে নিয়েছে, আর নয়তো ওর মায়ের ভেতর কোনো ভূত প্রেতের আত্মা ঢুকে গেছে। তা না হলে ওর মা কখনো এমন উদ্ভব কথা বলতেই পারে না। এসব ভেবে নূর ওর মায়ের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে উঠল, মা, তুমি কি ঠিক আছো? কি বলছো এসব? নূরের মা বলে উঠল, বাড়ি কি এমন বললাম? বেচারা ছেলেটা হাতে ব্যথায় খেতে পারছে না, তাই তো খাইয়ে দিতে বললাম। এতে এত অবাক হওয়ার কি আছে? আরে একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের সাহায্য করা তো আমাদের ধর্ম, তাই না? নূর দাঁত চেপে বলে উঠল, তো তুমি পালন করো না এই ধর্ম? তুমিও তো তোমার সো কল্ড আদরের ছেলেকে খাইয়ে দিতে পারো, আমাকে কেন বলছো? নূরের মা আমতা আমতা করে বলল, হ্যাঁ, দিতাম না তো কি করতাম? চুলোয় রান্না বসানো আছে, আমাকে ওখানে থাকতে হবে, না হলে আমি খাইয়ে দিতাম। তুই খাইয়ে দে, আমি গেলাম রান্না দেখতে। কথাটা বলে নূরের মা তাড়াতাড়ি করে ওখান থেকে কেটে পড়ল। নূর এবার পাশে তাকিয়ে যে নীলাকে বলতে যাবে, তখনই দেখলো নীলা ওখান থেকে গায়েব। যেন ওই মুহূর্তেই নীলা গায়েব হয়ে গেছে। আদিত্যের এসব দেখে ভীষণ মজা লাগছে। কপাল গুনে এমন একটা শাশুড়ি আর শ্বশুর বাড়ি পেয়েছে।
এমন শ্বশুরবাড়ি থাকলে আর কি লাগে। আদিত্য নূরের দিকে তাকিয়ে অসহায় ফেস বানিয়ে বলল, থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি না হয় আজ না খেয়ে থাকবো, একদিন না খেলে তো আর মরে যাবো না, তাই না? আদিত্যের কথায় নূরের কেমন মায়া লাগলো। নূর একটু অপ্রস্তুতভাবে হেসে বলল, ইটস ওকে, আসুন আমি খাইয়ে দিচ্ছি। মা কি বললো শোনেননি? আমরা মানুষই তো একজন আরেকজনের উপকারে আসবো। কথাটা বলে নূর আদিত্যের খাবারের প্লেটটা নিজের হাতে নিল। তারপর ভাত মাখিয়ে আদিত্যের মুখের সামনে ধরল। আদিত্যকে আর পায় কে? সে তো এতক্ষণ এটারই অপেক্ষা করছিল। নূরের হাতে খাওয়ার জন্যই তো এত ড্রামা করলো। আদিত্য দেরি না করে ফটাফট হা করে খাবার মুখে নিল। খাবার মুখে নেওয়ার সময় আদিত্য নূরের আঙ্গুলগুলো সহ মুখে পুরে নিল। নূরের আঙ্গুল চুষে খাবারটা মুখের ভেতরে নিল। আদিত্যের এহেন কাজে নূর কেঁপে উঠল। বুকের ভেতর আবারও ধুকপুক ধুকপুক শুরু হয়ে গেল। নূর বুঝতে পারছে না এই লোকটার ছোঁয়ায় ওর এমন কেন হয়। বাইরে চলাফেরার সময় অসাবধানতায় কখনো কোনো ছেলের ছোঁয়া লেগে গেলে কেমন অস্বস্তিতে গা গুলিয়ে ওঠে, কিন্তু এই লোকটার ছোঁয়ায় কোনো অস্বস্তি বা ঘৃণা কেন বোধ হয় না ওর? কেন মনে হয় এই ছোঁয়াটাই খুব পরিচিত, খুব আপন, যেন একান্ত আপন কেউ? কেন এমন হয়? কে উনি? ওনাকে ঘিরে এত রহস্য কেন জাগে মনে? এসব ভাবতে ভাবতে নূরের মাথার ভিতরে কেমন ব্যথা হতে লাগলো। নূরের চোখের সামনে আবছা আবছা কিছু প্রতিচ্ছবি ভেসে উঠল। সেখানে নূর এমন করেই কাউকে খাইয়ে দিচ্ছে, তবে ছবিটা স্পষ্ট হচ্ছে না। নূরের মাথার যন্ত্রণা আবারও বাড়তে লাগলো। মাথার যন্ত্রণায় নূর বাম হাত দিয়ে ওর মাথা চেপে ধরে চোখ বন্ধ করে হালকা আর্তনাদ করে উঠল। আহ! আদিত্যের চেহারায় অন্ধকার নেমে এলো। আদিত্য প্রচুর ঘাবড়ে গিয়ে দুই হাতে নূরের মুখটা ধরে উত্তেজিত হয়ে বলল, এই নূর, কি হয়েছে তোমার? কথা বলো, কষ্ট হচ্ছে তোমার? বলো আমাকে। নূর চোখ বন্ধ করা অবস্থায় বলে উঠল, আহ! মা, মাথা ব্যথা করছে অনেক। আদিত্য কোনো কিছু না ভেবে নূরকে পাজা করলে তুলে নিল। নূরকে ওর রুমে নিয়ে যেতে যেতে ওর মাকে ডাকলো আদিত্য। নূরকে রুমে এনে বেডে শুইয়ে দিল। নূরের মাও দৌড়ে এলো রুমে। আদিত্য নূরের মাকে জিজ্ঞেস করলো নূরকে কোনো মেডিসিন দেওয়া হয়নি। নূরের মা ওষুধ দেখিয়ে দিলে আদিত্য তাড়াতাড়ি করে নূরকে ওর মেডিসিন খাইয়ে দিল। মেডিসিন খাওয়ার কিছুক্ষণ পর নূরের মাথা ব্যথা একটু কমে আসলো। আদিত্য নূরের পাশে বেডের উপর বসে নূরের দিকে তাকিয়ে চিন্তিত সুরে বলে উঠল, এখন কেমন লাগছে? নূর এবার চোখ মেলে আদিত্যের দিকে তাকালো। এই কিছু সময়ের ব্যবধানে আদিত্যকে কেমন বিধ্বস্ত লাগছে। চোখ দুটো কেমন লাল বর্ণ ধারণ করেছে। আচ্ছা, উনি কি আমার জন্য এত ব্যাকুল হচ্ছেন? কিন্তু কেন? আমি কি হই তার? আমার জন্য এত চিন্তিত হচ্ছেন কেন? নূরকে এভাবে চুপ থাকতে দেখে আদিত্য আবারও বলে উঠল, কি হলো, কথা বলো। এখনো খারাপ লাগছে? তাহলে হসপিটালে নিয়ে যাই, চলো। নূর ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, না না, তার দরকার নেই, এখন ঠিক লাগছে আমার। নূরের কথায় আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নূরকে ওভাবে দেখে আদিত্য খুব ভয় পেয়ে গিয়েছিল, যে জন্য সে নূরকে কিছু বলে না। সেখানে সামান্য কারণে নূরের কিছু হয়ে গেলে সহ্য করতে পারবে না ও। নূরের সুস্থতার চেয়ে কিছুই জরুরি না ওর কাছে। রাত 10টা। আয়াতের দেরি দেখে বিহান আবারও আয়াতকে ডাকতে এলো। আয়াতের অফিস রুমের কাছে আসতেই থমকে গেল বিহান। খোলা জানালার ভেতর দিয়ে বিহান স্পষ্ট দেখতে পাচ্ছে আয়াতের সামনে তখনকার ওই রাফিন লোকটা এক হাঁটু গেড়ে বসে আছে। হাতে তার এক গুচ্ছ ফুলের তোড়া, যেটা সে আয়াতের দিকে বাড়িয়ে দিয়ে বলছে, আয়াত, আই রিয়েলি লাভ ইউ। উইল ইউ বি মাইন? হঠাৎ বিহানের মাথায় আগুন ধরে গেল। রাগে হাত মুঠি করে ফেলল ও। ছেলেটা কে? এখন ওর খুন করে ফেলতে ইচ্ছা করছে। রাগে চোয়ালটা শক্ত করে বিহান ওদের কাছে যেতে নিল। 2 কদম যেতেই বিহান আবার থেমে গেল। বিহানের ভেতরের আওয়াজটা হঠাৎ বলে উঠল, কি করছিস বিহান? কোথায় যাচ্ছিস? ওখানে তোর কোনো কাজ নেই। যা হচ্ছে ঠিকই তো হচ্ছে। আয়াতের জন্য ওই ছেলেটাই যোগ্য। একবার ওই ছেলেটার দিকে দেখ, আর তোকে দেখ, ওর ধারে কাছেও যেতে পারবি না তুই।
আয়াত যদি ভালো থাকার নতুন পথ বেছে নিয়ে থাকে, তাহলে তুই কেন বাধা দিতে যাবি? হোক না ওর জীবনে সুখী। বেচারি অনেক কষ্ট পেয়েছে আমার কারণে, এখন শুধু ও সুখী হওয়ার দিন। থাকো ভালো। আমার কি, আমি তো আগেও লাওয়ারিস ছিলাম, এখনও তাই আছে, সামনেও তাই থাকবো। আমার জীবনে আর কোনো পরিবর্তন আসবে না। এসব ভেবে বিহান আরও এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না, ওখান থেকে চলে আসলো। বুকটা কেমন জ্বলছে ওর, ইচ্ছে করছে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে, কেন আমার ভাগ্যটা এমন? কি দোষ করেছি আমি? এত যন্ত্রণাদায়ক কেন আমার জীবনটা? জন্ম নিলেই মৃত্যু কেন হলো না আমার? এমন অভিশপ্ত জীবনের থেকে মরে যাওয়া ভালো। বিহান গাড়ির কাছে এসে গাড়িতে কয়েকটা লাথি মারল, তারপর দু হাতে নিজের চুল টেনে ধরে হাঁটু গেড়ে বসে আহত কণ্ঠে বিড়বিড় করে বলল, আমি সত্যি দেরি করে ফেললাম রে আধি। এ জীবনে বোধহয় আমার আর ভালো থাকা হলো না। আরও 10 মিনিট পর আয়াত গাড়ির কাছে এলো। বিহান ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে বিহান। আয়াত গাড়িতে উঠে বসলো। সরি দেরি হয়ে গেছে তাই না? বিহান সোজা সামনের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, দেরি তো হয়ে গেছে, অহনার কিছু করণের নাইকা। আসলে অনেক কাজ ছিল তাই। আয়াতের কথা শেষ হওয়ার আগেই বিহান বলে উঠল, বাদ দেন ওই সব, আমি হুইনা কি করুম? কথাটা বলে বিহান গাড়ি স্টার্ট দিল। একবারের জন্য আয়াতের দিকে তাকালো না আর, রোবটের মতো সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে লাগলো। আয়াতের কাছে বিহানের বিহেভিয়ার একটু অন্যরকম লাগলেও তেমন একটা ঘাঁটল না আয়াত। সে চুপচাপ বাইরে তাকিয়ে রইল। এরই মাঝে 1 সপ্তাহ কেটে গেছে। আদিত্য ধীরে ধীরে নূরের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, আর নূর না চাইতেও কেমন যেন আদিত্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। উপরে উপরে রাগ দেখালেও ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ছে আদিত্যের প্রতি। যেন এক অদৃশ্য কোনো মায়া টানে ওকে আদিত্যের দিকে। তবে আদিত্যের প্রতি কেমন যেন সন্দেহ হয় ওর। আদিত্যকে কেমন রহস্যময় লাগে ওর কাছে, তাই আদিত্যের ওপর পুরোপুরি বিশ্বাস করতে পারে না নূর। আদিত্য রোজ রাতে নূরের রুমে এসে নূরকে বুকে নিয়ে ঘুমায়, আর খুব ভোরে নূর জাগার আগেই চলে যায়। আর নূর রোজ সকালে উঠে নিজের জামা থেকে সেই ঘ্রাণটা পায়। নূর প্রথম এটা নিয়ে টেনশন করলেও এখন আর তেমন টেনশন নেই এটা নিয়ে, কারণ ঘ্রাণটা কেন যেন ওর অনেক ভালো লাগে। সারাক্ষণ এই মোহময় ঘ্রাণটাতে ডুবে থাকতে ইচ্ছে হয় ওর। আদিত্য আজকাল প্রায় নূরকে ভার্সিটি নিয়ে যায়, আবার কতদিন নিয়েও আসে। বিহানে 1 সপ্তাহে নিজেকে অনেকটা সামলে নিয়েছে। সে তার দুর্বলতা কাউকে দেখাতে চায় না। নিজের ভেতরে ঝড় বয়ে গেলেও বাইরে সেটাকে কাউকে বুঝতে দেয় না ও। এই কয়দিনে বিহান খুব একটা দরকার ছাড়া আদিত্যের বাসায় যায়নি, আর গেলেও যতটা সম্ভব আয়াতের সামনে না পড়ার চেষ্টা করেছে। মেয়েটির মুখোমুখি হলে ওর বুকের যন্ত্রণাটা জেগে ওঠে তখন, তাই সে যতটা পারে আয়াতকে অ্যাভয়েড করার চেষ্টা করে। আয়াত ও বিহানের হঠাৎ কিছু পরিবর্তন লক্ষ্য করেছে। অনেকবার এই ব্যাপারে কথা বলতেও চেয়েছে বিহানের সাথে, তবে বলতে চেয়েও বলেনি। কোন অধিকারই বা বলবে? তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার অধিকার যে তার নেই। হতে পারে অনধিকার চর্চা করতে গিয়ে তাকে রাগিয়ে দিল তখন। এসব ভেবে দ্বিধাদ্বন্দ্বে আর এগোই না আয়াত। আবির আর নীলার প্রেম ভালোই চলছে। আবির প্রায় আদিত্যের সাথে দেখা করার বাহানায় তার কচি বিয়ানটার সাথে একটু একটু মিষ্টি মিষ্টি প্রেম করে যায়। কখনো কখনো তার ভিটামিন ডোজ পায়, আবার কখনো কখনো খালি হাতেই ফিরতে হয় বেচারাকে। আবির নূরের সামনে নিজেকে আদিত্যের ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। বিকাল 5টা, নূর ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল। তখনই হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল। নূর উঠে গিয়ে দরজা খুলে দিতেই হুড়মুড় করে ওর বান্ধবীগুলো বাসায় ঢুকে পড়ল। নূর একটু অবাক হয়ে বলল,